আলিম স্যার একটা কথা বলছে, মানুষের মস্তিষ্কের আয়তন এবং মূত্রথলির আয়তন সমান। তো কথাটা মনে রাখবা। যাই হোক না কেন, মানুষের মূত্রথলিতে ম্যাক্সিমাম তারা 700 থেকে 750 ml মূত্র ধারণ করতে পারে। 700 থেকে 750 ml, ওকে, মানুষের মূত্রথলি। বাট 280 যখন হয়, 300 বা 320, এই সময় আমাদের একটা চাপ দেয়, মূত্রত্যাগের একটা আকাঙ্ক্ষা ক্রিয়েট হয়। আমরা যদি যখন জার্নি করি প্রস্রাব করতে যাইতে পারতেছি না, তখন এই পর্যন্ত যাইতে থাকবে। এরপরও যদি তুমি আটকায় থাকো, তখন তোমার অটোমেটিকলি কিন্তু মূত্র হয়ে যাবে, আটকানো খুব মুশকিল হয়ে যাবে। বুঝতে পারছো? সো এইটা হলো মূত্রত্যাগের আকাঙ্ক্ষা, এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি। সো তোমাদের যেটা করতে হবে, এটা জানতে হবে। তো আমরা যে মূত্র ত্যাগ করি, সেই মূত্রের খেয়াল করে দেখো, এই জিনিসগুলো জানতে হবে। কমন জিনিস, বর্ণ। মূত্রের বর্ণ হচ্ছে খড় রং বা হলুদ কালার। এইটা দিলে কিন্তু অনেকে বোঝে না, কারণ খড় কিন্তু হলুদ কালারের, এত হলুদ যে ওই কালারের যদি মূত্র উৎপন্ন হয়, তোমার কিন্তু জন্ডিস হিসাবে কাউন্ট করা হবে। সো এইটা এখানে যে তথ্যটা দিয়েছে, এটা বেসিক্যালি কিন্তু মানে একটা মেটাফর বলতে এটার একটা ডিপ মিনিং আছে। কি মিনিং আছে? সেটা হলো যে তোমরা যারা গ্রাম অঞ্চলে থাকছো, তারা দেখছো যে খড়ের চালা আছে। হ্যাঁ, বাড়িতে খড়ের চালা থাকে। খড়ের চালাটা ধরো যাক একবার বর্ষা হইলো, বর্ষায় হচ্ছে পানিতে খড়ের চালাটা পচে গেল, শুকাই গেল। পরের বছর যখন বর্ষা হবে, তখন এই পচা খড়গুলা থেকে কিন্তু চুয়ে চুয়ে হালকা হলুদ, হ্যাঁ হালকা হলুদ কালারের একটা কিন্তু পানি পড়তে থাকে। তো ওই যে দ্বিতীয় বছর গিয়ে খড় পচে যে কালারটা হয়, পানি পড়ে, তোমরা যারা গ্রামে দেখছো, ওই কালারটা অ্যাকচুয়ালি মূত্রের কালার। ঠিক আছে? তো ওটা হলুদ না, হলুদের কাছাকাছি। আচ্ছা, তো যাই হোক না কেন, মূত্র কেনই কালার হয়? কারণ ইউরিনের একটা রং আছে, যার কারণে ইউরোক্রোম। এই ইউরোক্রোম বলতে এটা একটা কালারের নাম আর কি। ইউরোক্রোম রঞ্জকের জন্য বর্ণ হয়। এটা অ্যাকচুয়ালি বিলিরুবিন থেকে আসে। বুঝতে পারছো? বিলিরুবিন থেকে এই যে এটা আসে ইউরোক্রোম, এবং ইউরোক্রোমের জন্যই মূত্রের বর্ণ হচ্ছে এমন হয়। পরিমাণ ডেইলি মিনিমাম 600, ম্যাক্সিমাম 25 ml মূত্র উৎপন্ন হয়। এর মধ্যে থাকলে আমরা বলবো নর্মাল। কমে গেলে কিংবা আরও অনেক বেশি হলে আমরা এটা একটু সিরিয়াসলি দেখব। ঠিক আছে? আপেক্ষিক গুরুত্ব, পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1, বাট মূত্রের আপেক্ষিক গুরুত্ব একটু বেশি, 1.008 থেকে 1.030। ঠিক আছে? বিক্রিয়া হালকা অম্লধর্মী। এটা মজার ব্যাপার হলো যে মূত্রনালীর মূত্র যেমন অম্লধর্মী হালকা, আমাদের লালাটা হচ্ছে হালকা অম্লধর্মী। সো আমাদের শরীরে যত ছিদ্রপথ আছে, সামনে এবং পেছনে, দুইটাই কিন্তু হালকা অম্লধর্মী। ঠিক আছে? পিএইচ, এই যে এখানে কিন্তু আমরা কনফার্ম হইলাম 6। পিএইচ যেহেতু 7-এর নিচে, তাহলে হালকা অম্লধর্মী। বাট লিমিটটা দেখো 7.5 থেকে কিছুটা ক্ষারীয়ও হতে পারে। তবে প্রশ্ন হচ্ছে মানুষ কী ধরনের খাবার খাচ্ছে, তার উপরে কিন্তু মূত্রের পিএইচটা কমা বাড়া করে। কারণ কিডনি কিন্তু আমাদের দেহের মধ্যে বেশি অ্যাসিড হলে মূত্রের মাধ্যমে অ্যাসিড বের করে দেয়, দেহের মধ্যে বেশি ক্ষার হলে মূত্রের মাধ্যমে ক্ষার বের করে দেয়। বুঝতে পারছো? কিডনি আমাদের বাফার সিস্টেম হিসেবে কাজ করে। গন্ধ, মূত্রের গন্ধ আসে অ্যাকচুয়ালি অ্যারোমেটিক বা ইউরিন ওডের কারণে এই গন্ধটা হয়। তো ঝাঝালো একটা গন্ধ, মূত্রের পাঞ্জেন্ট গন্ধ। তো তোমরা এটা একটু দেখবা। এখানে একটা জিনিস দেখো যে আমাদের তো আমরা মূত্রের মধ্যে ইউরিয়া থাকে, তাই না? মূত্রের মধ্যে কি থাকে? ইউরিয়া থাকে। তো আমাদের মূত্রনালীতে যদি কখনো এমন হয় যে ইনফেকশন হয়েছে, জীবাণু আসছে, তখন কিন্তু আমাদের ওই মূত্রের ইউরিয়াগুলো অ্যামোনিয়ায় পরিণত হয়, এবং অ্যামোনিয়া কিন্তু দুর্গন্ধযুক্ত। অ্যামোনিয়া দুর্গন্ধযুক্ত। তাহলে বলো তো, কখনো তুমি পেশাব করতেছো এবং পেশাবটা অ্যামোনিয়ার মতো গন্ধ করতেছে, খুব বাজে গন্ধ করতেছে, তাহলে কেন হচ্ছে? কারণ তোমার মূত্রনালীতে ইনফেকশন হয়েছে, জীবাণু চলে আসছে। তাহলে জীবাণু আসলেই ইউরিয়াগুলো অ্যামোনিয়ায় পরিণত হয়, যে কারণে গন্ধ হয়। ঠিক আছে? তো এগুলো পড়বা, আর এই নাম্বার দুটো মনে রাখবা। আমরা একটু এদিকে আসি। মূত্রের অস্বাভাবিক উপাদান, মানে তুমি প্রস্রাব করতেছো, তোমার যে মূত্র বা প্রস্রাবগুলো উৎপন্ন হচ্ছে, তুমি কখনোই চাও না যে এই উপাদানগুলো থাকুক। যেমন রক্ত থাকুক তুমি চাও না প্রস্রাবের মধ্যে, লাইক দ্যাট গ্লুকোজ, প্রোটিন, লিপিড, বিলিরুবিন, রক্ত, কোনোটাই মূত্রে থাকা যাবে না। এগুলো অস্বাভাবিক যদি পাও, সাথে সাথে ডাক্তার দেখাতে হবে। তো দেখো নামকরণগুলো একটু আমরা দেখব। হিম মানে রক্ত, ইউরিয়া মানে হচ্ছে ইউরিন বা মূত্র। তাহলে মূত্রে হিম থাকলে হেমাচুরিয়া, তাহলে হেমাচুরিয়া মানে হচ্ছে মূত্রে হিম বা রক্ত আছে। লাইক দ্যাট মূত্রে ইউরিন বা ইউরিয়াতে যদি বিলিরুবিন থাকে, এটাকে আমরা বলবো বিলিরুবিন যোগ ইউরিন ইকুয়াল ইউরিয়া। মূত্রে ইউরিয়াতে যদি, মূত্র মানে হচ্ছে ইউরিন বা ইউরিয়া, এর মধ্যে যদি লিপিড থাকে তাহলে লিপুরিয়া। লাইক দ্যাট প্রোটিন থাকলে প্রোটিন ইউরিয়া, গ্লুকোজ থাকলে গ্লুকোজ ইউরিয়া, শেষে শুধু ইউরিয়ার কথাটা অ্যাড করে দিবা। ওকে?
গ্লুকোজিউরিয়া, প্রোটিনিউরিয়া, লিপোরিয়া, বিলিরুবিনিউরিয়া এবং হেমাচুরিয়া। হিম মানে রক্ত। তো পরীক্ষায় এটা আসতে পারে, মূত্রে রক্ত থাকলে কি বলা হয়? হেমাচুরিয়া। প্রশ্ন থাকতে পারে যে হেমাচুরিয়া কি, মূত্রে রক্ত নাকি মূত্রে লিপিড? তুমি জানো যে হিম মানে রক্ত, হেমাচুরিয়া মানে হচ্ছে মূত্রে রক্ত আসতেছে। সো এইগুলা। এখন প্রশ্ন হলো কোন কোন রোগ হইলে বা কোন কোন সিচুয়েশনে এই ঘটনাটা ঘটে। যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় রক্তে। তাহলে রক্তগুলো ফিল্টার হলেই তো প্রস্রাব হয়, তাহলে প্রস্রাবে গিয়েও আমরা কি বেশি পাবো? গ্লুকোজ পাবো। তাহলে ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা প্রস্রাবের মধ্যে বেশি বেশি কী পাবো? গ্লুকোজ পাবো। এবং ডায়াবেটিসের সময় আমাদের কিডনিও কিন্তু অ্যাফেক্টেড হয়, নষ্ট হওয়া শুরু করে। তাহলে গ্লুকোজগুলো কিডনি দিয়ে প্রস্রাবে চলে যাবে। রক্তে বেশি গ্লুকোজ, এই জন্য ইউরিনেও বেশি গ্লুকোজ। ঠিক আছে? রক্তের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, কখন আমাদের প্রস্রাবের সাথে রক্ত আসে। যেমন আমার কিডনির ভেতরে প্রদাহ হয়েছে, মানে সংক্রমণ হয়েছে, যন্ত্রণা হইতেছে, বৃক্কে প্রদাহ। এই সময় কি হতে পারে? ওখানে ব্লিডিং হয়ে বা হচ্ছে এই নেফ্রনগুলা তো আরবিসিকে তো আটকে দেয়, তখন ওরা আরবিসিকে আটকাইতে পারে না, আরবিসি তখন বের হয়ে আসে প্রস্রাবের সাথে। প্রোস্টেট প্রদাহ, এগুলা মানে এগুলো হচ্ছে টার্মগুলা এখানে না পড়ালেও চলতো, তারপরেও দিয়ে রাখছে, তারপরেও বলি। ছেলেদের প্রোস্টেট বলে একটা গ্রন্থি আছে, প্রোস্টেটে যদি প্রদাহ হয়, এই যে দেখো, এটা হচ্ছে মূত্র নালী, এই যে এখানে প্রোস্টেট থাকে, বুঝতে পারছো? এই যে প্রোস্টেটে যদি প্রদাহ হয়, প্রোস্টেটে যদি কিছু হয়, ক্ষত হয়, তাহলে প্রোস্টেট থেকে ব্লিডিংটা এই যে দেখো প্রস্রাবের সাথে সাথে দেহের বাইরে চলে আসতেছে। ঠিক আছে? বৃক্কে আঘাত, তোমার এটা বৃক্ক, তোমার বৃক্কে যদি আঘাত লাগে ব্লিডিং হবে, ব্লিডিংটা দেখো এই পাশে দেহ থেকে বের হবে। সিম্পল, আমরা এক্সপ্লেইন করলাম। এবার চলে আসি আমাদের জন্ডিস। তোমরা জানো জন্ডিসের সময় আমাদের রক্তে আমাদের রক্তে প্রচুর পরিমাণে বিলিরুবিন বাড়ে। কি বাড়ে? বিলিরুবিন। তাহলে এই রক্তের বিলিরুবিনগুলো কি কিডনিতে আসবে না? কিডনি দিয়ে এগুলো বের হবে না দেহ থেকে? তাহলে মূত্রে আমরা বিলিরুবিন পাবো কখন? জন্ডিসে। ওকে। লিপিড কখন পাবো? যখন আমাদের এখানে অনেক বেশি লিপিড হবে বা আমাদের বৃক্কে যখন রোগ হবে, তখন এই লিপিডটা আর আটকাইতে পারবে না, লিপিডটা এই পাশে আসবে, এই পাশে গিয়ে দেহ থেকে বের হবে। এবং অনেক বেশি যদি কেউ অ্যালকোহল খায়, অ্যালকোহল অনেক বেশি খাচ্ছে, মানে মদ খাচ্ছে, মদ খেলেও প্রস্রাবের মাধ্যমে লিপিড আসতে পারে। ঠিক আছে? সো লিপিড কখন আসে, বিলিরুবিন কখন আসে, রক্ত কখন আসে আমরা দেখলাম। আমাদের রক্তের প্রোটিন অ্যাকচুয়ালি রক্তে থাকে এবং প্রোটিনগুলো কিন্তু ইউজুয়ালি ফিল্টার হয় না, কিন্তু তুমি দেখলাম মূত্রের সাথে তুমি প্রোটিনও পাইতেছো, তখন এটাকে আমরা প্রোটিন ইউরিয়া বলবো। ইউজুয়ালি এটা খুব কমন, ছোট বাচ্চাদের হয়। ওকে, যাদের এই দুইটা আমরা না পড়লেও চলবে, কি এই যে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার, তারপর হচ্ছে এখানে আর একটা রোগের নাম দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তো ওইটা বিষয় না, বিষয় হচ্ছে যে বৃক্কে প্রদাহ। যদি কখনো বৃক্কে যন্ত্রণা হয়, প্রদাহ হয়, কিছু হয়, তখন এখান থেকে প্রোটিনগুলো ফিল্টার হয়ে নিচে নেমে চলে আসবে। প্রোটিনকে কিন্তু কোনোভাবে দেহের বাইরে নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে? তখন ওই যে আমরা যখন মূত্রটা জমাই, তখন মূত্রটা অনেক ঘোলা হয় এই প্রোটিনের কারণে। বুঝতে পারছো? তো এটা খুব ইম্পর্টেন্ট যে বৃক্কে প্রদাহ হলে আমাদের প্রোটিন ইউরিয়া হয়। এটার আরেকটা নাম হলো গ্লোমেরুলোনেফ্রাইটিস। ঠিক আছে? গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখানে যে গ্লোমেরুলাসগুলো আছে, গ্লোমেরুলাস নেফ্রন, ওগুলোতে প্রদাহ হলে বের হয়। সো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়, বিশেষ করে যাদের এই যে চর্মরোগ ভালো করে চিকিৎসা করে না, এবং যাদের যে সোর থ্রোট হয়, গলার মধ্যে ঘা হয়, ট্রিটমেন্ট করে না। তো স্কিন ডিজিজ, ধরা যাক পক্স হয়েছে, পক্সের ট্রিটমেন্ট করে নাই ঠিকঠাক, পক্স হইলে যে ভালো হয়ে যায় ঠিক আছে, ডাক্তারের কাছে গিয়ে পক্সের কিন্তু ট্রিটমেন্ট নিতে হয়, কারণ তখন কিন্তু যে পরবর্তীতে কিডনি আক্রান্ত হবে, তো এইটা ট্রিটমেন্ট আগে নিয়ে রাখতে হয়। সো তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব কমন। গ্রামের বাচ্চা কাচ্চা, দরিদ্র যারা যারা লো সোশিও ইকোনমিক কন্ডিশন থেকে আসে, তাদের কিন্তু বৃক্কে প্রদাহ হয়, গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, যে কারণে প্রোটিন বের হয়। খুব কমন এটা। ঠিক আছে? তাহলে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে গ্লুকোজ বের হয়, বৃক্কে প্রদাহ হলে প্রোটিন বের হয়, জন্ডিস হলে বিলিরুবিন বের হয়, আর বৃক্কে যদি আঘাত টাঘাত লাগে কিংবা প্রোস্টেটে যদি আঘাত লাগে, তাহলে কি হবে? অনেক বেশি রক্ত বের হবে, বৃক্কে প্রদাহ হলেও রক্ত বের হবে। তো যাই হোক না কেন, এটা তোমরা পড়ে নেবা। এখন চলে আসি আমরা যে আমাদের মূত্রে তো ইউরিয়া বের হয়, ইউরিক অ্যাসিড বের হয়, ক্রিয়েটিনিন বের হয়। তো এগুলো নিয়ে পড়তে হবে এই জন্য, কারণ এগুলো খুব ইম্পর্ট্যান্ট। প্রথমটা আমরা জানি যে আমরা তো প্রোটিন খাই, আলটিমেটলি প্রোটিন থেকে ইউরিয়া তৈরি হয়,
এবং এই ইউরিয়া তৈরি হয় যকৃতে, এবং বৃক্ক কী করে ওটাকে নিষ্কাশন করে। তো অনেকে এইটা ভুল করে, কিন্তু কে নিষ্কাশন করতেছে আর কোথায় তৈরি হচ্ছে ইউরিয়া, এটা কিন্তু ভুল করে, এটা ভুল করা যাবে না। 2 নম্বর হচ্ছে ইউরিক অ্যাসিড। কারো দেহে যদি ইউরিক অ্যাসিড জমে তার কিন্তু জয়েন্টে প্রচণ্ড পেইন হয়, বাত ব্যথা হয়। তো এটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো, ইউরিয়া যেমন যকৃতে তৈরি হয়, ইউরিক অ্যাসিডটাও কোথায় তৈরি হয়? তাহলে মনে রাখবা ইউ মানে যকৃৎ, ইউ মানে যকৃৎ। কি হয় আমাদের ওই যে আমরা মনে করো যে মাংস খাইতেছি, মাংস তো কোষ, তাই না? কোষের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে, এবং ডিএনএর মধ্যে কি থাকে? পিউরিন ক্ষারকগুলো থাকে, থাকে না? তাহলে আমরা মাংস খাচ্ছি, মাংসের মধ্যে ডিএনএ আছে, ডিএনএর মধ্যে পিউরিন এবং পাইরিমিডিন যে ক্ষারকগুলো আছে, সেই পিউরিন ক্ষারকগুলোও কিন্তু পরিপাক হয়, হয়ে আমাদের ওই পিউরিনগুলো আমাদের কোথায় যায়? আমাদের হচ্ছে যকৃতে যায়, যকৃতে এটাকে কী করে? ইউরিক অ্যাসিডে পরিণত করে, মেটাবলিজম বা বিপাকের মাধ্যমে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। তাহলে মনে রাখো যে আমরা তো শুধু প্রোটিন পরিপাক দেখছি, এখন কোষের ভেতরে যে ডিএনএ আছে, এই ডিএনএর ভেতরে যে পিউরিন ক্ষার আছে, এইটার থেকে যে ইউরিক অ্যাসিড পাওয়া যায় এটা আমরা জানি না। সো এটা একটু ভালো করে মনে রাখবো, পিউরিন। এবার চলে আসি আমরা ক্রিয়েটিনিন এবং ক্রিয়েটিন কী জিনিস। দেখো, আমাদের যখন পেশি আছে না, এখানে পেশিগুলো যখন কাজ করে, কন্ট্রাক্ট করে, পেশির কাজ মানে অ্যাকচুয়ালি সংকোচন করা, আর প্রসারণ তো অটোমেটিকলি হয়ে যায়, শিথিলটা। তো যখন সংকোচন করে কি দ্রুত ওর লাগে, শক্তি লাগে। তো ক্রিয়েটিন বলে পেশিতে এক ধরনের এমিনো অ্যাসিড থাকে, ক্রিয়েটিন নামক এমিনো অ্যাসিড পেশিতে থাকে। এই ক্রিয়েটিন দ্রুত ভেঙে যায়, ভেঙে গিয়ে কি তৈরি করে? এটিপি তৈরি করে, এবং অবশিষ্ট অংশটা ক্রিয়েটিনিন হয়ে যায়। দেখছো, ক্রিয়েটিন একটা দন্তন্য, ওরা দ্রুত ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন করে পেশিকে দেয়, এবং বাকি অংশটা ডাবল না হয়ে যায়, ক্রিয়েটিনিন। এবং এই ক্রিয়েটিনিনটা আমাদের তাহলে কোথায় থাকতেছে বলো তো? রক্তে থাকতেছে, রক্তে থাকতেছে। তো রক্ত যখন ফিল্টার হয়, রক্ত যখন ফিল্টার হচ্ছে, তখন ছেলেদের ক্ষেত্রে নর্মাল যে এটা বের হয় কতটুকু? 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, এককটা মনে রাখো, মানে হাফ থেকে 1.5-এর কাছাকাছি এটা রক্ত থেকে ফিল্টার হয়ে বের হয়ে চলে যায়। ফিমেলদের যেহেতু পেশি কম, ফিমেলদের কিন্তু পেশি কম ছেলেদের তুলনায়, যে কারণে ফিমেলে কিন্তু একটু কম, 6টা পয়েন্ট একটু কম হইলো, 1.2টা হয়ে গেল 1.1, এত বের হয়। তাহলে কেন এটা কম বেশি? কারণ ছেলেদের পেশি বেশি, এই জন্য মান বেশি, মেয়েদের পেশি কম, এই জন্য মান কম। তাহলে আমি আরেকবার বলি, পেশির ভেতরে থাকে ক্রিয়েটিন নামক অ্যামাইনো অ্যাসিড। এই ক্রিয়েটিন অ্যামাইনো অ্যাসিডটা পরিপাক হয়ে গেলে খুব দ্রুত এটিপি উৎপন্ন হয়, পেশি এটাকে কাজে লাগায়। আর বর্জ্য যেটা, সেটার নাম ক্রিয়েটিনিন, এটা তো রক্তেই থেকে গেল, তাই না? বর্জ্যটা রক্তে থেকে গেল, ঘুরে বেড়াইতেছে। তো আমাদের দেহ কিন্তু এখান থেকে এইভাবে বের করে, মেল এবং ফিমেলের ক্ষেত্রে। সো আমরা এটা যখন দেখি তখন আমরা বুঝি না, কিডনি ঠিক আছে, কিডনি ঠিকঠাক ফিল্টার করতেছে। সো এটাকে বলা হয় ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি, বা বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক বা রোগ নির্ণয়ের সূচক। কেন সূচক আমি তোমাকে বলি। কোনো কারণে কিডনি কি করলো, আচ্ছা এটা তো হচ্ছে হইলই। তো এখন দেখি, কোনো কারণে যদি আমরা রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি পেলাম রক্তে, তাহলে বলো তো, রক্তে যদি ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি পাই, তার মানে কিডনি কি হয়েছে? কিডনি কিন্তু ঠিকঠাক ফিল্টার করতে পারতেছে না, যে কারণে আমাদের রক্তে বেড়ে গেছে, তাই না? তাহলে একজন কিডনির রোগ আক্রান্ত রোগী যদি আমার কাছে আসে, আমি যদি তার রক্ত টেস্ট করে পাই ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি, তাহলে আমরা বুঝবো ক্রিয়েটিনিন তো বের হয়ে যাওয়ার কথা ছিল কিডনি দিয়ে, বের হইতে পারে নাই, কারণ কি? কিডনির সমস্যা হয়েছে। ঠিক আছে? তাহলে বলো তো কখন আমরা বুঝবো কিডনির সমস্যা? কারণ যখন রক্তে ক্রিয়েটিনিন বাড়বে, রক্ত টেস্ট করে যখন দেখবো আমরা বেশি বেড়ে গেছে। ঠিক আছে? ইউজুয়ালি এইভাবে বের করে দিলে আমাদের দেহকে তারা মুক্ত রাখতে পারে, কিন্তু আচ্ছা, এগুলো কিন্তু রক্তের অ্যামাউন্ট, ঠিক আছে? এগুলা রক্ত টেস্ট করার পর আমরা ফলাফল পাইছি যে রক্তে মেলদের ক্ষেত্রে এরকম পাওয়া যায়, ফিমেলদের ক্ষেত্রে এরকম পাওয়া যায়। কোনো কারণে এগুলো অনেক বেড়ে গেছে, তাহলে কার প্রবলেমের জন্য এটা হয়েছে? কিডনির প্রবলেমের জন্য এটা হয়েছে। সিম্পল, আশা করছি বুঝতে পারছি, একটু ঠান্ডা মাথায় বুঝবা। স্পেশাল নোটস হিসাবে আমি এটা অ্যাড করে দিচ্ছি, এটা বইতে আছে। আমরা মেডিকেলে যাই, মেডিকেলে আমাদের প্রথম 1-2 মাসের মধ্যে এটা মুখস্থ করায়। আমার মনে আছে 2য় ক্লাসে আমাদের এটা পড়াইছিল, সোডিয়াম এবং পটাশিয়ামের পরিমাণ কত। ইউজুয়ালি একটা কোষ আর একটা কোষ, মাঝখানটাকে বলা আন্তঃকোষীয় স্পেস।
তাহলে এই জায়গায় কিং বেশি থাকে, এটা মাথায় রাখবা। কি বেশি থাকে? কোষের ভেতরে কিং বেশি থাকে, আর কোষের বাইরে নানা বেশি থাকে। নানা, নানা মানে কি? সোডিয়াম। ওকে, সো কোষের ভেতরে থাকে কিং বেশি আর কোষের বাইরে থাকে নানা বেশি। এখন দেখো তো মিলছে কিনা। কোষের অন্তঃকোষীয় সোডিয়ামের ক্ষেত্রে দেখো, অন্তঃকোষীয় মানে 10, তাহলে ভেতরে সোডিয়ামের পরিমাণ কম, তাহলে ভেতরে কার পরিমাণ বেশি? পটাশিয়াম 160। দেখো পটাশিয়াম 160 করে, বাট সোডিয়াম 10 করে। বাট বাইরে তুমি যাও, বাইরে গিয়ে দেখো আন্তঃকোষীয় স্পেসে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি, 142, বাট পটাশিয়ামের পরিমাণ বাইরে, কিং বাইরে দেখো মাত্র 4। তাইলে এইটা তোমাকে জানতে হবে, এটা কিন্তু অপোজিট। কেন সোডিয়াম পটাশিয়াম কম বেশি থাকে জানো? এই সোডিয়াম পটাশিয়াম কম বেশি, এ যদি বাইরে আসে, যদি ভেতরে ঢোকে, তখনই কিন্তু বিভব পার্থক্য তৈরি হয়। তখন কোষের মধ্যে উদ্দীপনা ক্রিয়েট হয়, কারেন্ট তৈরি হয়, এবং ওইটা দিয়ে কোষ কাজ করে। সো এটা জানা খুব জরুরি। কারোর যদি এই যে সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ এই যে বাইরে, এই যে এইটা কম বেশি হয়, স্ট্রোক করা রোগীরা যেরকম সাইন সিমটম দেখায়, মানুষও কিন্তু এই ধরনের দেখায়। তখন কিন্তু হসপিটাল থেকে ডাক্তাররা বলে যে ওনার লবণের একটু ইমব্যালেন্স হয়েছে, লবণের ঘাটতি হয়েছে না? তো কাউকে যদি লবণ খাওয়াই দাও তাহলে সুস্থ হবে? হবে না। এটা ডাক্তাররা জানে ঠিক কতটুকু করে লবণ দিতে হবে। বুঝতে পারছো? খুব জরুরি জিনিস কিন্তু এটা। সো দেখো, ক্রিয়েটিনিনের ব্যাপারটা মনে রাখবা যে রক্তে ইউজুয়ালি এইরকম ক্রিয়েটিনিন আমরা পাই। কিডনি কি করে? ফিল্টার করে দেয় রেগুলার, এই জন্য আমরা একটুকু পাই। বাট কিডনি যদি নষ্ট হয়, তখন কিডনি আর ফিল্টার করতে পারে না ক্রিয়েটিনিনকে, তখন এই অ্যামাউন্টগুলো অনেক বেড়ে যায়। তখনই আমরা বুঝি রক্তে বাড়ছে মানে কি? কিডনি নষ্ট, কিডনির প্রবলেম। ঠিক আছে? সো এই ছিল আমাদের বিষয়, বর্জ্য এবং নিষ্কাশন থেকে। এখানে অনেক ইনফরমেশন আছে যেগুলো আমাদের মেডিকেল, একাডেমিক সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।